রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা কিভাবে মানে আমাদেরকে এক্সটর্শন করছে রীতিমতো বিস্তারিত আমাদের বলবেন। আজকে রয়েছেন শ্যামল কুমার মিত্র স্যার। একটা সরকারি সংস্থা যে এরকম লুট করতে পারে এটা কল্পনাতীত। আপনাদের জানা দরকার যে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি শুধু যে এই ফিক্সড কস্ট মিনিমাম চার্জ, তারপরে আপনার কানেকশান ডিসকানেকশান চার্জ, মিটার ভাড়া বহুগুণ বাড়িয়ে আপনার বিদ্যুৎ বিল বাড়িয়েছে তাই নয়, একেবারে চিটিংবাজি করেছে। একটু বুদ্ধিমান এবং পাক্কা ব্যবসায়ী তিনি তৃণমূল কংগ্রেসকে হঠাৎ 444 কোটি টাকার অনুদান দিতে যাবেন কেন? সেই বন্ড দুটো ভাঙিয়ে 1397 কোটি টাকা দলের তহবিলে দিয়ে দিয়েছিলেন। আরেকটি হচ্ছে একটি লটারি কোম্পানি, তারা দিয়েছিল 542 কোটি টাকা। সব ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের এই 3 মাসে ত্রৈমাসিক বিল করে কিন্তু বিদ্যুৎ কোম্পানি একটা বড় অঙ্কের বাড়তি টাকা কেটে নিচ্ছে। কত মানুষ যে সর্বশান্ত হচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজ্য সরকার একবারও বলছেন না যে বিদ্যুৎ আইন 2004 অনুসারে স্মার্ট মিটার নেয়া বা না নেয়া আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিতে বাধ্যতামূলক নয় আমার ক্ষেত্রে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে সামগ্রিকভাবে বিদ্যুতের চাহিদা অনেকটা কম। আমাদের রাজ্যে শিল্প আসে এবং তখন যদি বিদ্যুতের চাহিদা বাড়ে, আমি বলছি মানুষের তো পায়ের ঘাম মাথায় উঠে যাবে। আরও ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে যে এই সিস্টেম এতটাই স্মার্ট যে কেউ এটাকে হ্যাক করতে পারে। বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক সংস্থা তারা কিন্তু দামটা ঠিক করবে এবং এই দামটা কত নির্ধারিত হলো আপনি জানতে পারবেন না। এই মিটারিং ব্যবস্থা চালু হলে বর্তমান কর্মসংস্থানহীনতার যুগে যারা মিটার রিডার আছেন পশ্চিমবাংলায় 6000, তাদের চাকরিটা চলে যাবে। আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এই স্মার্ট মিটারিং ব্যবস্থা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। এই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন। সাময়িকভাবে সরকার স্থগিত রেখেছে কিন্তু বন্ধ করেনি, আবার চেষ্টা করবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, জনমত তৈরি করুন। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আমাদের অফিসে অসংখ্য ফোন এসেছে আপনাদের যে দাদা বিদ্যুতের বিল সংক্রান্ত একটা প্রতিবেদন করুন, বিদ্যুতের বিল সংক্রান্ত একটা প্রতিবেদন করুন। অনেক বিল আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন স্মার্ট মিটারের মাধ্যমে একটা অভিযোগ এসছে যে বিল অনেক বেশি আসছে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা কিভাবে আমাদের ওপর মানে আমাদেরকে এক্সটর্শন করছে রীতিমতো এই বিলের মাধ্যমে। সিএসসির বিরুদ্ধে একাধিক অভিযোগ, ইউনিট প্রতি যে মূল্য সেটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। কিভাবে কারচুপি হচ্ছে বিস্তারিত আমাদের বলবেন। আজকে রয়েছেন শ্যামল কুমার মিত্র স্যার। আমরা বিবিধ নিউজে স্বাগত জানাচ্ছি। স্যার, ইলেকট্রিক বিল নিয়ে মানুষের মধ্যে বিপুল পরিমাণ ক্ষোভ, কিভাবে মানুষকে এক্সটর্শন করা হচ্ছে, একদম বিস্তারিত তথ্য তুলে ধরুন। সবসময় এত সিরিয়াস বিষয়ে আলোচনা করলে হবে? একটু কৌতুক রস তো দর্শক শ্রোতাদের দিতে হবে। যখন নির্বাচনী বন্ড নিয়ে খুব চর্চা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস বিজেপির পরেই নির্বাচনী বন্ডে টাকা পেয়েছে, এটা নিয়ে যখন খুব আলোচনা হচ্ছে, তখন হঠাৎ একটা খবর বেরোলো যে তৃণমূল কংগ্রেস শুধু দুজনের থেকে, একটা হচ্ছে একটা লটারি কোম্পানি, বাইরের ওই ডিয়ার লটারি কোম্পানি, এবং আরেকটা হচ্ছে ওই সঞ্জীব গোয়েঙ্কা আরপিজি গ্রুপের, তাদের থেকে মোট 1397 কোটি টাকা নির্বাচনী বন্ডে পেয়েছে। এই খবরটা যখন সাংবাদিকরা তৃণমূলের যিনি মুখপত্র কুণাল ঘোষকে বলছেন, তখন কুণাল ঘোষ মুখটা একবারে নিষ্পাপ করে এবং ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এরকম একটা অ্যাপিয়ারেন্স নিয়ে বললেন, আচ্ছা আপনারা সবসময় তৃণমূল কংগ্রেসকে কেন কাঠগড়া দাঁড় করান বলুন তো? তৃণমূল কংগ্রেস তাদের দলীয় অফিসের বাইরে একটা ড্রপ বক্স রেখেছিল। সেই ড্রপ বক্সে কে বা কারা তৃণমূলের অনুকূলে কাটা দুটি নির্বাচনী বন্ড রেখে গিয়েছিলেন। তা আমাদের ওই অফিসের কর্মীরা সেই বন্ড দুটো ভাঙিয়ে 1397 কোটি টাকা দলের তহবিলে দিয়ে দিয়েছিলেন। তা এ তো দলের নেতৃত্ব জানতো না, এবং কে টাকা দিয়েছে সেটাও আমরা জানতাম না। এই আপনারা সাংবাদিকরা এখন বলছেন তাই জানছি। তা আপনি এই ধরনের একটা বিবৃতিতে নিশ্চয়ই একটু কৌতুক রস আপনি পাচ্ছেন যে তারা কিছুই জানতো না, যেন এটা কোনো পাড়ার শনি মন্দির বা কালী মন্দিরে একটা ওই প্রণামীর বাক্স রাখা আছে আর সেখানে
দিনের শেষে যে ওই 5 টাকা 2 টাকা 3 টাকা 1 টাকা পড়েছে সেইগুলো সব নিয়ে পূজারী ব্রাহ্মণ তিনি একটা বড় বাক্সে রেখে দিচ্ছেন, বা তিনি যিনি মন্দিরের কোষাধ্যক্ষ তার কাছে পৌঁছে দিচ্ছেন। 1397 কোটি টাকা আপনি ভাবতে পারছেন? সেটা নাকি ড্রপ বক্সে কারা ফেলে গেল, এবং তৃণমূলের যারা অফিসের যারা কর্মী তারা কিছু না বুঝেই টাকাটা ভাঙিয়ে ব্যাংকে জমা দিয়ে দিল তৃণমূলের তহবিলে। নেতারা কিছু জানেন না। তা কারা দিয়েছিল? দুটো বন্ড দেওয়া হয়েছিল। একটা হচ্ছে আরপিজি গোয়েঙ্কা এবং সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী, তারা দিয়েছিলেন 444 কোটি টাকা। আরেকটি হচ্ছে কি লটারি কোম্পানি, তারা দিয়েছিল 542 কোটি টাকা। এবং তার ফল কি হয়েছিল যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটা রাজ্য লটারি ছিল, এবং সেই লটারির প্রতি সপ্তাহে খেলা হতো, মাসে খেলা হতো, বিভিন্ন উৎসবে খেলা হতো, বঙ্গলক্ষ্মী, তারপরে বিভিন্ন সাপ্তাহিক খেলা হতো, দোল বা বিভিন্ন উৎসবে দুর্গাপুজো বাম্পার লটারি হতো। তা পশ্চিমবঙ্গ সরকার সেই রাজ্য সরকারি লটারিটা তুলে দিলেন, দিয়ে এখন দেখবেন আপনি সারা পশ্চিম বাংলায় ওই ডিআর লটারি একেবারে ছেয়ে গেছে, এবং এই লটারিতে কত মানুষ যে সর্বস্বান্ত হচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং এই জুয়াটা চলছে, এবং জুয়াটা চালাচ্ছেন কারা? রাজ্য সরকার চালাতে দিচ্ছেন, এবং বিনিময় মূল্য কি? 542 কোটি টাকার নির্বাচনী বন্ড। আচ্ছা, এবারে 444 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে। তা সঞ্জীব গোয়েঙ্কা তো একেবারে বুদ্ধিহীন একজন মূর্খ মানুষ নন, তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং পাক্কা ব্যবসায়ী। তিনি তৃণমূল কংগ্রেসকে হঠাৎ 444 কোটি টাকার অনুদান দিতে যাবেন কেন? তিনি দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 44 পয়সা বাড়িয়ে 7 টাকা 31 পয়সা করেছেন। অথচ ওই সময়কালে কয়লার দাম 40% কমেছে, জিএসটি 9% কমেছে, এবং হিসেব করে বিশেষজ্ঞরা দেখিয়েছিলেন সিইএসসির 1 ইউনিট বিদ্যুতের দাম সর্বোচ্চ 3 টাকা হতে পারে, সেই জায়গায় হয়ে গেল 7 টাকা 31 পয়সা। আপনি বলতে পারেন ও তো মাত্র 1 টাকা 44 পয়সা ইউনিটে কমিয়েছে, বাড়িয়েছে। আচ্ছা, আপনি ভাবুন তো, যদি কেউ 1000 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, আপনি ভেবে দেখুন যে 1000 ইউনিটকে 1 টাকা 44 পয়সা দিয়ে গুণ করুন, কত টাকা হয় দেখুন। প্রতি মাসে এতগুলো টাকা করে সিইএসসি আপনার থেকে নিয়ে নিচ্ছে, বিনিময়ে তৃণমূল কংগ্রেস 444 কোটি টাকার নির্বাচনী বন্ড মারফত অনুদান পেয়েছে। এবারে আসুন রাজ্য বিদ্যুৎ পর্ষদ। তা পশ্চিমবাংলার এ পর্যন্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদে এখনও পর্যন্ত গ্রাহক সংখ্যা হচ্ছে 2,15,40,397, এবং সিইএসসির আওতার বাইরে সারা পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি তারা বিদ্যুৎটা সরবরাহ করে, বিক্রি করে। তা আমাদের বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের বললেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ায়নি। একেবারে হাততালি দেওয়ার লোকের অভাব নেই। ঘটনা কি ঘটেছে? 2023-24 অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের সংশোধিত যে মাসুল হার প্রকাশ হয়েছে, সেখানে ফিক্সড কস্ট দ্বিগুণ হয়ে গেছে, মিনিমাম চার্জ 3 গুণ হয়ে গেছে, কানেকশান ডিসকানেকশান চার্জ 5 গুণ হয়ে গেছে, মিটার ভাড়া 10 গুণ বেড়েছে। আগে ডোমেস্টিক কমার্শিয়াল স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারে ফিক্সড কস্ট ছিল যথাক্রমে 15 টাকা, 30 টাকা, 50 টাকা এবং 20 টাকা। সেগুলো হয়েছে 30 টাকা, 60 টাকা, 75 টাকা, 40 টাকা। অর্থাৎ মানে বিপুল পরিমাণ বেড়ে গেল। মিনিমাম কস্ট ডোমেস্টিক কমার্শিয়াল এবং স্মল স্কেলে ছিল প্রতি কেভিএতে 28 টাকা 40 টাকা, আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে কোনো ছিল না, মিনিমাম কস্ট ছিল না, সেইটা হলো 75 টাকা, 105 টাকা, 200 টাকা। এখন প্রতি মাসে যদি মিনিমাম কস্ট একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি মানে ছোটোখাটো ওই লেদ কারখানা বলুন বা গ্রিল কারখানা বলুন বা কোনো একটা ওই মোমবাতি তৈরির কারখানা বলুন, তাদের যদি শুধু মিনিমাম কস্টটাই 200 টাকা দিতে হয়, তাদের কোম্পানি গুটিয়ে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কানেকশান চার্জ ছিল 100 টাকা, হয়ে গেল 500 টাকা। মিটার রেন্ট ছিল 10 টাকা, হয়ে গেল 100 টাকা। তাহলে সামগ্রিকভাবে রাজ্য বিদ্যুৎ বন্টন নিয়ন্ত্রণ কমিশন তারা মোট যে বিদ্যুতের বিল আপনাকে দিতে হচ্ছে কত বেশি হয়ে গেল আপনি ভাবুন।
হ্যাঁ, ইউনিট প্রতি দামটা বাড়ায়নি, কি চমৎকার বন্দোবস্ত। এরপরে বর্তমানে যেটা নিয়ে খুব বিক্ষোভ হচ্ছে, তার আগে আমি একটা কথা বলি যেটা আপনাদের জানা দরকার, যে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি শুধু যে এই ফিক্সড কস্ট, মিনিমাম চার্জ, তারপরে আপনার কানেকশান ডিসকানেকশান চার্জ, মিটার ভাড়া বহুগুণ বাড়িয়ে আপনার বিদ্যুৎ বিল বাড়িয়েছে তাই নয়, একেবারে সরাসরি আমি আপনার শব্দ চয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি, একেবারে চিটিংবাজি করেছে রাজ্য। এই যে 2 কোটির ওপর 2,15,00,000 মতো যে মানুষ যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের সঙ্গে চিটিংবাজি করছে। কীরকম চিটিংবাজি করছে? ধরুন আপনার বিদ্যুৎ বিল হচ্ছে মাসে হবে, তা মাসে আপনি ধরুন 334 ইউনিট বিদ্যুৎ আপনার খরচ হয়েছে। স্ল্যাব সিস্টেমে বিদ্যুতের দাম ঠিক হয়, তা সেই দামে আপনার যে দাম পড়ে যাচ্ছে, ধরুন সেই দামটা হলো 1000 টাকা। এইবার যেই 3 মাসের বিল একসঙ্গে হলো, আপনার কিন্তু বিলটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেল, এবং যাদের প্রতি মাসে 334 ইউনিট হচ্ছে ব্যবহার করছেন, আর মাসে 334 ইউনিটকে 3 দিয়ে গুণ করুন, 3 মাসে ব্যবহার হচ্ছে, তাদের প্রতি মাসে 245 টাকা বেশি দিতে হচ্ছে। কিভাবে? এবার যারা বিদ্যুৎ আরও বেশি ব্যবহার করছেন আরও বেশি, মানে সর্বনিম্ন ইউনিট প্রতি চার্জ যেখানে, সেটা বাদ দিয়ে সব ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের এই 3 মাসে ত্রৈমাসিক বিল করে কিন্তু বিদ্যুৎ কোম্পানি একটা বড় অঙ্কের বাড়তি টাকা কেটে নিচ্ছে। তা আমি বিদ্যুৎ বন্টন কোম্পানিতে চিঠি করেছি, বারবার আরটিআই করেছি, কোনো উত্তর পাইনি, কোনো ব্যবস্থা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিদ্যুৎ বিল খরচ করেন মাসে, মাসে আপনার যে বিদ্যুৎ খরচ হলো তার উপরে যা দাম, সেই দাম আপনি মিটিয়ে দেবেন, ঝামেলা মিটে গেল। কিন্তু বিদ্যুৎ বন্টন কোম্পানি করছে কি, আপনার 3 মাসের বিলটা, 3 মাসে যে বিদ্যুৎ খরচ হচ্ছে সেইটা একসঙ্গে ধরে তার হিসেব করছে। কেন এই কায়দাটা? যে স্ল্যাব সিস্টেমে রেট হয়, হয়তো 0 থেকে 75 পর্যন্ত একটা দাম, 75 ইউনিটের পরে 76 থেকে 100 ইউনিট পর্যন্ত একটা দাম একটু বেশি, তারপরে 101 থেকে 150 ইউনিট পর্যন্ত আরেকটু বেশি। অর্থাৎ আপনি কম দামের বিদ্যুৎ খরচ করছেন, কিন্তু 3 মাসের বিল নিয়ে আপনাকে বেশি দামের টাকা দিতে বাধ্য করা হচ্ছে। একদম স্রেফ চিটিংবাজি। এবং এইভাবে বছরে হাজার হাজার টাকা বিদ্যুৎ গ্রাহকদের থেকে বিদ্যুৎ বন্টন কোম্পানি লুট করছে। একটা সরকারি সংস্থা যে এরকম লুট করতে পারে, এটা কল্পনাতীত। এবারে আসুন যে বিষয়টা আপনি বলেছেন, বিশ্বব্যাংকের নির্দেশে 2022 সালের জুলাই মাসে বিদ্যুৎ ক্ষেত্রে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বা RDSS চালু করে কেন্দ্রীয় সরকার। 7টি রাজ্য সরকার, অসম, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই স্কিমটা গ্রহণ করেছে। একটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এই স্কিমটা গ্রহণ করেছে। 21টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এই স্কিমটা কিন্তু নেয়নি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার চালু করলেও বিদ্যুৎ যেহেতু কেন্দ্র এবং রাজ্যের যুগ্ম তালিকায় আছে, এবং এই নতুন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যগুলির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা হয়নি, তাই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, এই স্কিমটার আন্ডারে স্মার্ট মিটারিং ব্যবস্থা, এটা কিন্তু প্রবর্তন না করতেই পারতে, তার এই অধিকার ছিল। এবং বিশেষত পশ্চিমবঙ্গ সরকার দেখলেন যে জম্মু এবং কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে এই স্মার্ট মিটার নিয়ে, অসমে ব্যাপক বিক্ষোভ হয়েছে, এবং মোদির রাজ্য নিজের গুজরাটে, সেখানে কিন্তু মাত্র 9% স্মার্ট মিটার বসানো হয়েছে, তারপর সরকার আর বসাচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, দর্শকদের জন্য একটু স্মার্ট মিটার বিষয়টা কি একটু বলে দিই ছোট্টর মধ্যে। স্মার্ট মিটার একটা বৈদ্যুতিন ডিভাইস, যার মধ্যে একটি চিপ থাকবে এবং সেটা মিটার রিড করবে, এবং যদি আপনি অটোমেটিক রিচার্জ করা যায়, অর্থাৎ আপনি যদি টাকা পেমেন্ট না করেন কোনো মাসে, অটোমেটিক আপনার কানেকশন অফ হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই স্মার্ট মিটারিং ব্যবস্থায় আপনাকে একটা 4G প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার আপনার বাড়িতে বসিয়ে দেওয়া হবে। এবার সেই এটার দাম কত? 12,000 টাকা। তার আয়ু কত? ম্যাক্সিমাম 6 বছর। এবং এই স্মার্ট মিটার
এই যে 4G প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার, এটাকে কিন্তু রিপেয়ার করা যায় না, মানে 6 বছর পরে আবার পাল্টাতে হবে। তাহলে বছরে 2000 টাকা করে আপনাকে এই মিটার বাবদ সরকারকে দিতে হবে, এবং এইটা কিন্তু আপনার বিদ্যুৎ বিলের সঙ্গে সরকার কেটে নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই স্মার্ট মিটার, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলবে, এবং যার ফলে আপনি টাকা ভরলেন এবং দাম ঠিক হবে ডাইনামিক প্রাইসিং সিস্টেম। সেটা কি, এখন যেরকম একটা ইউনিটের দাম এত ইউনিট থেকে এত ইউনিট খরচ করলে এই ইউনিট প্রতি দাম, এত ইউনিট থেকে এত ইউনিট হলে এই ইউনিট প্রতি দাম, আপনি জানেন যে আপনি এত বিদ্যুৎ খরচ করেছেন, তার বিনিময়ে এত টাকা আপনার বিল হয়েছে, আপনি টাকাটা মেটালেন। কিন্তু এখানে ডায়নামিক প্রাইসিং সিস্টেমে ওই বেসরকারি সংস্থা, অর্থাৎ বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক সংস্থা, তারা কিন্তু দামটা ঠিক করবে, এবং এই দামটা কত নির্ধারিত হলো আপনি জানতে পারবেন না। দামটা ঠিক হবে 3 রকমভাবে। দিনের বেলা একরকম, সন্ধেবেলা যখন বিদ্যুতের চাহিদা খুব বেশি তখন একরকম, এবং রাত্রিবেলা একরকম। বিভিন্ন সময় বিভিন্ন দাম, এবং মিনিটে মিনিটে দামটা পরিবর্তন হবে, যার ফলে মানে চাহিদা যখন বেশি তখন বিদ্যুতের দাম অ্যাবনর্মাল বেশি হবে, এবং চাহিদা যখন কম তখন বিদ্যুতের দাম কমবে। কিন্তু কত দাম হলো এটা আপনি জানতে পারছেন না, এটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে ওই মার্কেটিং সিস্টেম, বাজার তারা বাজারের যে মেকানিজম তারা ঠিক করে দেবে। মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবথেকে বেশি বিদ্যুৎ কখন লাগে গৃহস্থ বাড়িতে বা এতে, ওই সন্ধেবেলা, বিকেল হলো, সন্ধে হলো, তখন পড়াশোনা করবে ছেলেমেয়েরা, বাড়িতে আসবে, আমরা খাবো, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই সময়টা কিন্তু বিদ্যুতের দাম সব থেকে বেশি। আবার রাত্রে যে আপনি একটু ফ্যান চালিয়ে শোবেন তার উপায় নেই, সে সময় বিদ্যুতের দাম বাড়বে, এবং বাড়ছে কতটা আপনি জানতে পারছেন না। আরও ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে যে এই সিস্টেম এতটাই স্মার্ট যে কেউ এটাকে হ্যাক করতে পারে। অসম, জম্মু কাশ্মীর বা আমাদের বিভিন্ন রাজ্যের যেখানে বসানো হয়েছে পশ্চিমবাংলায়, সেখানে বিক্ষোভটা কী নিয়ে হচ্ছে, যে আপনি ধরুন 1000 টাকা ভরেছেন প্রিপেড, তা হঠাৎ আজকে রাত্রি 12টার সময় আপনার বন্ধ, আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, আপনার কানেকশান অটোমেটিক বন্ধ হয়ে গেল, আপনার লোডশেডিং হয়ে গেল, ইলেকট্রিক জ্বলছে না। এবার আপনি 2 রকমের মানুষ হতে পারেন। এক রকমের, আপনি এই টেকনিক্যাল ব্যাপারটা জানেন, আবার রিচার্জ করতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে রিচার্জ করে দিলেন। সেক্ষেত্রে ওই রিচার্জ করার পরেই যে আবার বিদ্যুৎটা আসবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, আসতেও পারে না আসতেও পারে, না এলে অভিযোগ জানাবার কোনো জায়গা নেই। এবার যারা এই টেকনোলজিটা সম্পর্কে অভিজ্ঞ নন, আমাদের মতো বুড়ো হাওড়া মানুষ, আমরা যদি রাত্রির 12টার সময় বিদ্যুৎ কানেকশানটা অফ হয়ে যায়, আমরা তখন পরের দিন সকালবেলা 10টা 11টা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, পাড়ার কোনো দোকানে যেখানে রিচার্জ হয় সেখানে গিয়ে আমরা রিচার্জ করব, ততক্ষণ পর্যন্ত আমি অন্ধকারে থাকব। সবথেকে বড় কথা হচ্ছে যে বিদ্যুৎ আইন 2004, এতে বলা আছে এটা যেহেতু এসেনশিয়াল সার্ভিস, যদি বিদ্যুৎ বিল জমা না পড়ে 15 দিন আপনি লাইন কাটতে পারবেন না। আপনি তাকে বলবেন যে তুমি বিল মেটাও, যদি 15 দিনের মধ্যে বিল না মেটায় তাহলে বিদ্যুৎ পর্ষদ লাইনটা কেটে দেবে, আবার কানেকশান ডিসকানেকশান চার্জ দিয়ে বিল মেটালে কানেকশানটা আপনাকে দিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু এই স্মার্ট মিটারিং ব্যবস্থায় আপনি টাকা, আপনার বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেল, নেই, রিচার্জ নেই, আপনি রিচার্জ করার পরেও যে আপনার বিদ্যুৎ আসবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি না আসে আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ পুরোটাই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, বাজার সিস্টেমের মাধ্যমে, কারুর কাছে কোনো অভিযোগ আপনি জানাতে পারবেন না। সবথেকে ভয়ঙ্কর দিক যেটা, এইটা হ্যাক করা অত্যন্ত সহজ, এবং যে কারণে অসম বা জম্মু কাশ্মীরে যে কারণে বিক্ষোভ হয়েছে সেটা হচ্ছে এই 1000 টাকার বিদ্যুৎ বিল ভরেছে, তারপরই দেখলো যে শেষ হয়ে গেছে, কি অন্য লোক ওই স্মার্ট মিটার হ্যাক করে আপনার টাকাটা এনজয় করে নিয়েছে। আরও বিষয় হচ্ছে যে এই ইতিমধ্যে পশ্চিমবাংলায় 37 লক্ষ স্মার্ট মিটার কিনে নিয়েছে, এবং 12,623.12 কোটি টাকা গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছে। সবথেকে আপত্তির জায়গা যেটা, যে এই রিচার্জিং সিস্টেমে আপনি মোবাইলে যে রিচার্জ করেন তার সঙ্গে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। মোবাইলে আজকে আপনার রিচার্জ শেষ হয়ে গেল,
আপনার ইনকামিং কলটা থাকবে, আপনি 5 দিন 7 দিন 10 দিন 20 দিন পরে আবার রিচার্জ করলেন, আপনাকে বাড়তি কোনো টাকা দিতে হলো না, আপনি আপনার মোবাইল আবার আগের মতো আপনাকে সার্ভিস দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু তা নয়, প্রতিবার আপনার এই রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে কানেকশান ডিসকানেকশান চার্জ 500 টাকা আপনাকে দিতে হবে। এবং নট অনলি দ্যাট, অদ্ভুত ব্যাপার, যে স্মার্ট মিটারটা আপনি কিনছেন, এর আগে যে ডিজিটাল মিটার লাগানো হয়েছিল সেটাও আপনি কিনেছিলেন, আপনার বিল থেকে মাসে মাসে কেটে নেওয়া হয়েছে। সেই ডিজিটাল মিটারের এখনও সময় আছে, তা সেটা এখনও দীর্ঘদিন চলবে। তা আপনি সেই মিটারটা ফেলে দিয়ে আপনাকে বাধ্য করা হচ্ছে একটা নতুন মিটার নিতে, এবং তার জন্য আপনি প্রতি মাসে ওই বিদ্যুৎ বিলের সঙ্গে প্রতি বছরে আপনি 2000 টাকা করে দিয়ে যাবেন, বিদ্যুৎ কোম্পানি কেটে নেবে। কিন্তু তার জন্য আবার 500 টাকা করে ভাড়া নেবে, 100 টাকা করে ভাড়া নেবে। কেন? আপনার মিটার আপনি কিনছেন, আপনি তার টাকা দেবেন, আবার তার ভাড়া দেবেন কেন? আপনার জিনিসের উপর আপনি ভাড়া দেবেন। এবং সবথেকে ভয়ঙ্কর কথা, এর যে প্রাইসিং সিস্টেম এটা এত ভয়ঙ্কর, এবং যে ক্রস সাবসিডি সিস্টেম এটা উঠে যাবে, অর্থাৎ কোনো সাবসিডি থাকবে না। আপনি যে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে যারা কম বিদ্যুৎ ব্যবহার করে তাদের যে কোনো সুবিধা দেবেন যেটা এতদিন দেওয়া হচ্ছিল সেটা আপনি দিতে পারছেন না। এবং ভয়ঙ্কর জিনিস যেটা, যে যখন তখন আপনার বিদ্যুৎ চলে যাবে, আপনি আপনার বিদ্যুৎ বিল নিয়ে আপনার যত অভিযোগই থাক সেই অভিযোগ জানাবার কোনো জায়গা নেই। এবং এই মিটারিং ব্যবস্থা চালু হলে বর্তমান কর্মসংস্থানহীনতার যুগে যারা মিটার রিডার আছেন পশ্চিমবাংলায় 6000, তাদের চাকরিটা চলে যাবে। 2 নম্বর, যারা বিলিং সেকশন, ক্যাশ সেকশন এখানে কাজ করেন তাদের সংখ্যাটা কম বেশি 10,000, এই 16,000 মানুষের কাজ কিন্তু চলে যাবে। এবং রাজ্য সরকার একবারও বলছেন না যে বিদ্যুৎ আইন 2004 অনুসারে স্মার্ট মিটার নেয়া বা না নেয়া আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিতে বাধ্যতামূলক নয় আমার ক্ষেত্রে। আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এই স্মার্ট মিটারিং ব্যবস্থা একটা ভয়ঙ্কর ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন। সাময়িকভাবে সরকার স্থগিত রেখেছে কিন্তু বন্ধ করেনি, আবার চেষ্টা করবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, জনমত তৈরি করুন। স্যার, আমি বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এই বিদ্যুৎ বিষয়ে প্রশ্ন করা হয় তিনি বারবার একটা কথা বলেন যে বাম আমলে যে পরিমাণে বিদ্যুতের ঘাটতি ছিল বা যেভাবে কারেন্ট চলে যেত, এই আমলে বিদ্যুতের কিন্তু পরিষেবা অনেক উন্নতি হয়েছে। আমি বলছি স্যার, এখনো পর্যন্ত তো এই রাজ্যে শিল্পের কোনো মানে উন্নতিই নেই, শিল্পের রীতিমতো খরা চলছে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে সামগ্রিকভাবে বিদ্যুতের চাহিদা অনেকটা কম। ভগবানের কৃপায় যদি আমাদের রাজ্যে শিল্প আসে এবং তখন যদি বিদ্যুতের চাহিদা বাড়ে, আমি বলছি মানুষের তো মানে মাথার ঘাম পায়ের ঘাম মাথায় উঠে যাবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, সত্যি এখন বিদ্যুতের চাহিদা পশ্চিমবাংলায় কম। এখন মুশকিল হচ্ছে উনি বাকিটা বলেননি। পশ্চিমবাংলায় গত 12 বছরে সিঙ্গুরে একটা টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর স্বার্থে কৃষক আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছিল তাতে একটা মানে 92% কমপ্লিট হয়ে যাওয়া উৎপাদন শুরুর মুখে একটা শিল্প সংস্থাকে মমতা মোদিজিকে উপহার দিয়েছিলেন গুজরাটের সানন্দে, তারা গিয়ে কারখানা করেছে। এবং নন্দীগ্রামে আপনারা দেখেছেন শিল্প করার জন্যে সেখানে জমি অধিগ্রহণের কথা হয়েছিল, শুধু জমি অধিগ্রহণ হয়নি, তাতে নরসংহারযোগ্য হয়েছে। এবং মাননীয়া নিজেই বলেছেন ওটা বামফ্রন্ট সরকারের পুলিশ করেনি, শুভেন্দু অধিকারী ওই চটি পুলিশ বিভিন্ন জোগাড় করে সেই দুষ্কর্মটা করেছে। আবার শুভেন্দু অধিকারীর বাবা বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী তিনি বলছেন হ্যাঁ শুভেন্দু করেছে তো মমতার কথায়। এখন তারা কে সত্যি বলছেন আমি জানি না, কিন্তু নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলন যে পশ্চিমবাংলায় শিল্প স্থাপনের ক্ষেত্রে সমস্ত শিল্পপতিদের একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দিয়েছে। এবং তারা যে বুঝে গেছে যে পশ্চিমবাংলা হচ্ছে সেই রাজ্য যেখানে উৎপাদন শুরুর মুখে কারখানা বন্ধ করে দেওয়া হয়। কাজেই এখানে এই তৃণমূল সরকার আসার পরে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, এবং যে শিল্প কলকারখানা ছিল আপনি খোঁজ নিন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিদ্যুৎটা কিনবে কে? বিদ্যুতের চাহিদা তো এমনিই করবে। যদি শিল্প কলকারখানা থাকতো এবং নতুন নতুন শিল্প কলকারখানা হতো তাহলে বিদ্যুতের চাহিদা বাড়তো। কাজেই আর নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র তো মাননীয় করেননি।
বামফ্রন্ট আমলে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্রগুলো ছিল সেইগুলোই তো চলছে আজই। ইউনিট বাড়ানো হচ্ছে। হ্যাঁ, ইউনিট খুব অল্প ক্ষেত্রে বাড়ানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই যা ছিল তাই আছে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুতের ঘাটতি ছিল, তার কারণ হচ্ছে শিল্প কলকারখানায় যে চাহিদা ছিল সেই চাহিদা মেটাতে বিদ্যুৎ ঘাটতি হতো। বর্তমানে শিল্প নেই, কারখানা নেই, সব বন্ধ হয়ে যাচ্ছে, কাজেই চাহিদা নেই। তাই এতে যদি উনি আত্মশ্লাঘা বোধ করেন আমার বলার কিছু নেই, কিন্তু উনি একটু খোঁজ নিলে জানবেন যে গ্রামাঞ্চলে এখন কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা। গ্রামাঞ্চলে বহু জায়গায় 2 দিন 3 দিন কারেন্ট থাকে না, লো ভোল্টেজের অবস্থা। এবং মাননীয়া যেটা করেছেন, এখন আপনি কি জানেন সারা পশ্চিম বাংলায় রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির কোনো স্থায়ী কর্মী কোথাও নেই। একমাত্র সল্টলেকে তাদের অফিসের মাধ্যমে সারা পশ্চিম বাংলায়, সে পুরুলিয়া হোক, সে জলপাইগুড়ি হোক, সে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হোক, সল্টলেকের একটা কেন্দ্রীয় অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। এবং সমস্ত জায়গায় কিছু চুক্তি নিযুক্ত কর্মী রাখা হয়েছে, যার ফলে এই যে দিনের পর দিন যে বিদ্যুতের সমস্যায় ভুগছেন, লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন, বিদ্যুৎ আসছে চলে যাচ্ছে, যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে, ফ্রিজ টিভি খারাপ হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে অভিযোগ জানাবার মতো জায়গা নেই। এবং মানুষের ক্ষোভ কাদের গিয়ে পড়ছে, ওই একটা ছোট গাড়ি নিয়ে ওপরে মই লাগিয়ে যে চুক্তি নিযুক্ত ঠিকাকর্মীগুলো ঘুরছে বিদ্যুৎ স্বার্থে, তাদেরকে ধরে মারধর করছে মানুষ। কিন্তু তাদের তো কিছু করার নেই, তারা কি করবে? তারা নীতি নির্ধারকও নয় এবং বিদ্যুৎ বন্টন কোম্পানির স্থায়ী কর্মচারীও নয়, তারা নামমাত্র বেতনে ঠিকাকর্মী, কর্মসংস্থান নেই, সেই জন্য সেই কাজটা করছে, তারা মার খাচ্ছে। কাজেই এতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বরঞ্চ নিজের পিঠটা চাপড়ে দিন, বাস্তব তো সেরকম নয়। আর কি বলবো।